তারেক রহমান সাহেব তিনার মতো একজন বড় মানুষ আমরা ভেবেছি এই ১৭ বছরে তিনি যথেষ্ট ম্যাচুরড হয়েছেন। তিনি হয়তোবা সেখানে পড়াশোনা করেছেন। তিনি সেখানে হয়তো অনার্স মাস্টার্স করেছেন। হয়তো এমফিল পিএইচডিও করেছেন। আমরা এভাবে তার ব্যাপারে ভালো ধারণা করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে তার ভিন্ন। তিনি যেই গুজব নামক কি বলে যে অস্ত্র দিয়ে ছাত্র শিবিরকে ঘায়েল করতে চেয়েছিল মূর্খ আবিদরা, সেই গুজব শব্দ দিয়ে তিনি রাজনীতিতে বিজয় অর্জন করতে চাচ্ছেন। আচ্ছা, এই ৭১ খেলাখেলি এটা তো বেগম জিয়া বলে গেছে। তাইলে কি আপনারা বেগম জিয়ারে মানেন না? বেগম জিয়া তো ক্লিয়ার করে গেছে। এই যে ৭১ এগুলা নিয়ে যে বাড়াবাড়ি, এগুলা নিয়ে যে অপরাজনীতি, এগুলা যে ফাজলামি, এগুলা যে ষড়যন্ত্র, এটা তো বেগম জিয়া ক্লিয়ার করে গেছেন। ৭১ কে অস্বীকার করছি না। বাট ৭১ নিয়ে যে রাজনীতিগুলো বাংলাদেশে চলছে, নোংরামি চলছে, এটা তো বেগম জিয়া ক্লিয়ার করে গেছেন যে এগুলা মূলত ষড়যন্ত্র। ট্রাইব্যুনালে জামায়াতের কেন ফাঁসি দেওয়া হয়েছে? বেগম জিয়া বারবার করে এ বিষয়ে বিভিন্ন বক্তৃতায় বলে কিন্তু বেগম জিয়া পরিষ্কার করেছেন। আপনারা কি বেগম জিয়ার থেকে বিএনপিকে বেশি ভালো ৫৪ বছর পরেও আমরা চেতনার ব্যবসা করে যাচ্ছি। আমরা নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। আমরা একে অপরকে দোষারোপ করেই যাচ্ছি। আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা এখান থেকে এখনো পর্যন্ত বের হতে পারেনি। এটা দুঃখজনক ব্যাপার। ৫ তারিখের পরে ৫ তারিখের আগে আমরা সবাই মাজলুম ছিলাম। আজকে ভোটের মাঠে, ভোটের রাজনীতিতে জামাত এবং বিএনপি হয়ে গেছে প্রতিযোগী কিংবা প্রতিদ্বন্দ্বী। এটা খুব স্বাভাবিক। জোট তো নির্বাচনী জোট। এটা আজীবন থাকবে না। কিন্তু ব্যাপার হলো ৫ তারিখের আগে তো বিএনপিও মাজলুম ছিল, জামাতও মাজলুম ছিল। সাধারণ মানুষ মাজলুম ছিল। সরকারের গুটি কয়েক লোক ছাড়া সবাই মজলুম ছিল। এটাই হলো বাস্তবতা। সে জায়গায় ৫ তারিখের পরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নে আমাদের সবার যেমন বিশেষ করে জুলাই সনদের প্রশ্নে আমাদের সবার এক এবং অভিন্ন সুর হওয়ার কথা ছিল। যে আমরা পুরাতন বন্দোবস্তকে এখান থেকে নস্যাৎ করে নতুন একটা বন্দোবস্তর দিকে যেতে চাই। প্রত্যেকটা দলের ইশতেহার আলাদা, প্রত্যেকটা দলের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকটা দলের আদর্শ আলাদা। সেই জায়গায় কিছু ভিন্নতা থাকবে। চিন্তার ভিন্নতা, মতের ভিন্নতা, বক্তব্যের ভিন্নতা। এটা দোষের কিছু নয়। এটা ছিল, আছে, থাকবে। এটা এটা যুগেই চলে আসছে। এটা দোষের কিছু আমি মনে করি না। কিন্তু ব্যাপার হলো এই, আমাদের দেশে বিপরীত আ পার্টিকে বিপরীত মেরুতে যারা অবস্থান করে আদর্শিক জায়গা থেকে, তাদেরকে যেভাবে আক্রমণ করে মিথ্যা কথা স্টেজে বলা হয়। জাতীয় নেতৃবৃন্দ যে পরিমাণ মিথ্যাচার করে বাংলাদেশে, আমি সবাইকে বলছি কম এবং বেশি। আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও কোন দেশে এই মিথ্যাচার চলে না। যেই মির্জা ফখরুল কি বলে যে আ ব্যা কি বলে আমি ভুলে গেলাম নামটা। বিএনপির একজন নেতা। তিনি জেলখানা থেকে বের হয়েই বললেন, রিজভী সাহেব সরি। জেলখানা থেকে বের হয়েই বললেন যে, "আমরা জেলখানায় বন্দী থাকতাম। এই মাসুম বাচ্চাগুলোর কারণে আমরা বের হয়েছি।" চোখের পানি ছেড়ে দিলেন। আর ২ দিন পরেই এরা শহীদ নিয়ে ভাগাভাগি করা শুরু করলো। একক আধিপত্য আমাদের, শহীদ সবচেয়ে বেশি আমাদের, জামাত ৭১। আরে এই ৭১ খেলাখেলি এটা তো বেগম জিয়া বলে গেছে। তাইলে কি আপনারা বেগম জিয়ারে মানেন না? বেগম জিয়া তো ক্লিয়ার করে গেছে। এই যে ৭১ এগুলা নিয়ে যে বাড়াবাড়ি, এগুলা নিয়ে যে অপরাজনীতি, এগুলা যে ফাজলামি, এগুলা যে ষড়যন্ত্র, এটা তো বেগম জিয়া ক্লিয়ার করে গেছেন। ৭১ কে অস্বীকার করছি না। বাট ৭১ নিয়ে যে রাজনীতিগুলো বাংলাদেশে চলছে, নোংরামি চলছে, এটা তো বেগম জিয়া ক্লিয়ার করে গেছেন যে এগুলা মূলত ষড়যন্ত্র। ট্রাইব্যুনালে জামায়াতের কেন ফাঁসি দেওয়া হয়েছে? বেগম জিয়া বারবার করে এ বিষয়ে বিভিন্ন বক্তৃতায় বলে কিন্তু বেগম জিয়া পরিষ্কার করেছেন। আপনারা কি বেগম জিয়ার থেকে বিএনপিকে বেশি ভালোবাসেন? এই মিথ্যাচার দিয়ে আপনারা আবার রাজনীতি করা শুরু করলেন। যেই বয়ান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারেনি, পালিয়ে গেছে। এতটা বছর ধরে এই আওয়ামী লীগ ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, গুজব ছ্যাল, নিজেদের লোক সত্য মিথ্যা বলেও তো এই ১২ বছর আল্লামা সাঈদীকে আটকে রেখে তো জাতির সামনে দর্শনকারী প্রমাণ করতে পারেনি তো। তো যেটা পারেনি আপনারা সেইটা আবার যেই হুলসেলার ৭১ এর হুলসেলার পালায়া গেছে। আপনারা তো খুচরা বিক্রেতা। আপনারা কি এখানে টিকতে পারবেন? আপনারা আবার এটা শুরু করলেন কেন? হওয়ার কথা ছিল এমন ৫ তারিখের পরে। ইশতেহার সবার আলাদা হবে, চিন্তা আলাদা হবে, দেশ গড়ার পরিকল্পনা আলাদা হবে। সবাই জাতির সামনে দেশ গড়ার পরিকল্পনা থ্রো করবে। এটা না হওয়ার কথা ছিল। প্রতিযোগিতা থাকবে। প্রতিপক্ষের প্রতি কিছু কথাবার্তা থাকবে। কিন্তু মিথ্যাচার কেন থাকবে? তারেক রহমান সাহেব তিনার মতো একজন বড় মানুষ আমরা ভেবেছি এই ১৭ বছরে তিনি যথেষ্ট ম্যাচুরড হয়েছেন। তিনি হয়তোবা সেখানে পড়াশোনা করেছেন।
তিনি সেখানে হয়তো অনার্স মাস্টার্স করেছেন, হয়তো এমফিল পিএইচডিও করেছেন। আমরা এভাবে তার ব্যাপারে ভালো ধারণা করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে তার ভিন্ন। তিনি যেই গুজব নামক কি বলে যে অস্ত্র দিয়ে ছাত্র শিবিরকে ঘায়েল করতে চেয়েছিল মূর্খ আবিদরা, সেই গুজব শব্দ দিয়ে তিনি রাজনীতিতে বিজয় অর্জন করতে চাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশের জন্য, ভঙ্গুর বাংলাদেশের জন্য শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা সেক্টর পেয়ে গেছে, এই সেক্টর ওয়াইজ যদি টেবিল ওয়ার্ক করে, পরিকল্পনা করে জাতির সামনে থ্রো করে, তাইলে কি বলে যে তারেক জিয়া সাহেব তিনি যদি বক্তব্য দেন, তিনি ১ ঘন্টা তো কথা বলে শেষ করতে পারবেন না। জাতির কথাই তো তিনি বলবেন। যখন তিনি এই কথা বলবেন, যখন তিনি মিথ্যা নিউজ মানে মিথ্যা কথা, মিথ্যা গুজব নিজের মুখে ছড়াবেন, তখন তো এটার প্রভাব তৃণমূল পর্যায়ে পড়বে। কারণ বিএনপির কর্মীরা এটাকে বিশ্বাস করবে। না, আমাদের নেতা সত্য কথাই বলছে। তাইলে তৃণমূলে এটা নিয়ে ঝগড়া হবে, ফাসাদ হবে, গন্ডগোল হবে। কিন্তু নেতা যদি সঠিক পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতেন, সত্য কথা তুলে ধরতেন, সহমর্মিতা দেখিয়ে কথা বলতেন যে আমরা সবাই জুলাইয়ের যোদ্ধা ছিলাম। আমরা এখন রাজনৈতিক মাঠে, ভোটের মাঠে আমরা এখন আলাদা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। কিন্তু আমরা একে অপরের সাথে কোনো শত্রুতা নেই। আজকে জেনে থাকবেন, আজকের নিউজ হচ্ছে আপনার ওই যে শেরপুরে হামলা করে বাংলাদেশ জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে খুন করা হয়েছে। নিজেরা ২ শতাধিক লোকদেরকে খুন করা হয়েছে। এটা তো আমাদের জুলাইয়ের চেতনা ছিল না। এটা তো দুঃখজনক ব্যাপার। আজকে এই কাজগুলা কেন হচ্ছে? গতকাল রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী দেলোয়ার, তার সকল ব্যানারগুলো, তার সকল বিলবোর্ডগুলো খুলে ফেলা হয়েছে। এটা তো কথা ছিল না। বড়, বড় প্রার্থীরা যদি তাদের জায়গাগুলোতে, বিশেষ করে কেন্দ্রীয় নেতা যারা আছে, তারা যদি তাদের জায়গাগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে না পারেন, তাহলে অন্য যারা এমপি ক্যান্ডিডেট আছে তারা পারবে কিভাবে? এই জায়গাগুলোতে তো এমপি সাহেব নিজেই তো, প্রার্থী নিজেই তো এটার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা বিএনপির বড়, বড় নেতারা করতে ব্যর্থ হয়েছে। এটার একটা বড় কারণ আছে। আসলে শৃঙ্খলার চর্চা দলগুলাতে কম। যে কারণে সেখান থেকে যখন এক্সট্রিম লেভেলের, আমি যদি এটা এ জাতীয় কথা যদি জামাত থেকেও আসে, আমি সেটারও প্রতিবাদ জানাই। এই জাতীয় বক্তব্যগুলো আমি কখনোই আশা করি না। সকল দলের, বিশেষ করে যারা সেন্ট্রালি দল পরিচালনা করেন, তাদের উচিত শান্তিপূর্ণ বক্তব্য দেয়া, কর্মীদেরকে শান্ত রাখা। আজকে আমি একটা বিষয়ে কথা বলতেই হয়। আসলে দলের ভিতরে যখন পা চাটাচাটি থাকে, তখন সেখানে আদব থাকে না, তখন সেখানে শৃঙ্খলা থাকে না। আজকে সারাদিনে দেখবেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে রাকিব ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তারেক রহমানের সাথে স্টেজে কি যেন কানে, কানে বললেন। তারেক রহমান সাহেব তাকে বাম পাশে হাতে ইশারা করলেন বসার জন্য। ঠিক পরক্ষণে তাকে আবার উঠিয়ে দেওয়া হলো। সম্ভবত তিনার গার্ড তাকে উঠিয়ে একেবারে নিচে নামিয়ে দেওয়া হলো। বাংলাদেশে কখনো এটা আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে শেখ হাসিনা হয় তার পাশে বসাবে, নাহলে তারপরের চেয়ারটাতে দিবে। কখনো এভাবে নিচে বসতে, সেখানেও বসতে দিল না। একেবারে নিচে নামাই দিতে তাকে। ছাত্র শিবির, জামাত ইসলামে এটা কখনো সম্ভব? এই যে অবস্থাগুলো কেন? এরকম অবস্থায় তো তার দল ছেড়ে দেওয়া উচিত মিয়া। যেই দলের ভিতরে একটা দলের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চেয়ার পাবে না, জায়গা পাবে না, মূল্যায়ন হবে না, সেখানে তো দল ছেড়ে দেওয়া উচিত। আসলে আমি এই উদাহরণটা আজকের পর্বে এই আলোচনায় কেন নিয়ে আসলাম? মূলত আমাদের ভিতরে শৃঙ্খলার যথেষ্ট ঘাটতি আছে। আমাদের ভিতরে তেল মারামারি দিয়ে দল চলতেছে। তখন সেখানে মিথ্যার চর্চা তো থাকবেই। একেবারে দলের সেন্ট্রাল লেভেলে যদি সততা, তারপরে আন্তরিকতা, তারপরে ন্যায়নিষ্ঠতা, এগুলার চর্চা করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশটা পর্যায়ক্রমে সোজা হয়ে যাবে। কারণ এই যে বিভিন্ন দলের লোকগুলো, এরাই তো সমাজের মধ্যে চাঁদাবাজি করে, এরাই তো বিশৃঙ্খলা করে, এরাই তো পাওয়ার দেখায় সমাজের মধ্যে পরিবেশটা নষ্ট করে। এইজন্য এই লোকগুলা তো ভালো হওয়া দরকার। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আপনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছ থেকে ভালো ব্যবহার, ন্যায় কথা আশা করবেন কেমনে? একেকটা রাজনৈতিক দল দেখেন কত লোককে, যারা ব্যাংকে ঋণ খেলাপি যাদের আছে, যাদের দ্বৈত নাগরিকত্ব গোপন রেখেছে, বিভিন্ন অপরাধ গোপন রেখেছে, মামলার ডকুমেন্টস গোপন রেখেছে, গোপন করে করে এরা যারা মনোনয়ন নিয়েছে, দল জানার পরেও যাদেরকে দিয়েছে। তো আপনার আমার আজকের এই আলোচনায় যদি আমরা কথা বলি, কি মনে হয় এরা কি ব্যাংকের টাকা পরবর্তীতে দিয়ে দিবে? এরা তো ব্যাংক সুদ্দাগি লিখে ফেলবে। এই যে অপরাজনীতির চর্চা, এই যে ক্ষমতার চর্চা, ক্ষমতার ব্যবহার করে করে, টাকার ব্যবহার করে করে এখানে রাজনীতি চলে আসছে। এখান থেকে আসলে ন্যায্য কথা, ভালো কথা আমাদের পাওয়া কঠিন। এটার জন্য আমাদের আসলে ভালো রাজনীতি, সুস্থ রাজনীতির চর্চা করা দরকার। আমি এখনো আশা করব, যেহেতু মেইন স্ট্রিম ২টা দল,
জামাত এবং বিএনপি দুইও দলের প্রতি অনুরোধ করব, আপনারা সত্যের রাজনীতি করেন, ভালো রাজনীতি করেন, জাতির সামনে ভালো কিছু তুলে ধরেন, তাহলে আমরা ভালো কিছু শিখবো এবং এই জাতি ৫৪ বছর পরে অন্তত আজাদী লাভ করবে, স্বাধীনতা লাভ করবে। বিশেষ করে পররাষ্ট্রনীতির ব্যাপারে এবং মানে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল দলের একই চিন্তা থাকবে পররাষ্ট্রনীতির ব্যাপারে। এজন্য হাকে বিজয় করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক দলেই এটার ব্যাপারে মানে উপরে কথা বললেও পেছনে পেছনে তাদের কর্মীদেরকে ন্যায়ের পক্ষে উৎসাহ দিচ্ছে, এবং এটার কারণে যদি কোনো কারণে না জয়যুক্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই বাংলাদেশ চূড়ান্ত অন্ধকারের পথে পা বাড়ালো। এতদিনের এই প্রচেষ্টা, ১.৫ বছরের এই ঘাম জড়ানোর চেষ্টা, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমাদেরকে জুলাইয়ের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সত্যতার সাথে, সত্যের সাথে আমাদের রাজনীতি করা উচিত। সবাইকে ধন্যবাদ।